সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম নিয়মটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় খুব সহজে কিভাবে রূপান্তর করা যায়। তো জাস্ট একটা নিয়ম জানলে তোমরা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে খুব সহজেই রূপান্তর করে ফেলতে পারবা। সেই নিয়মটি হচ্ছে ডেসিমেল সংখ্যা যেটা থাকবে ওই সংখ্যাটাকে যে বেজে রূপান্তর করতে বলবে, অর্থাৎ বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বললে কি করবা তোমরা? যে সংখ্যায় রূপান্তর করতে বলবে ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ অথবা গুণ করবা। কখন ভাগ করবা আর কখন গুণ করবা? পূর্ণ সংখ্যা হলে ভাগ, আর যদি ভগ্নাংশ হলে করতে হবে গুণ। জাস্ট এই কথাটুকু তোমাদের একটু স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে এতটুকু। দেখো, পূর্ণ সংখ্যা যদি হয় সংখ্যাটা, তাহলে তোমাদের করতে হবে ভাগ। কি দ্বারা ভাগ? যে বেজে রূপান্তর করতে বলবে ওই বেজ দ্বারা ভাগ। আর ভগ্নাংশ করতে হলে গুণ করতে হবে। কেন গুণ অথবা কেন ভাগ করতে হয় একটু খেয়াল করে দেখো তোমরা। ধরো একটা সংখ্যা 2 আছে, তো এটা ডেসিমেল সংখ্যা, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করবা। তাহলে ধরো 2 কে তুমি 2 দ্বারা ভাগ দিচ্ছ, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ দিলে একবার ভাগ যাবে, ভাগশেষ থাকবে 0। আবার 3 কে যদি 2 দ্বারা ভাগ দাও, 3 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে 2 1 কে 2, বাকি থাকে 1। 4 কে 2 দ্বারা ভাগ দাও, 2 দুগুণা 4, বাকি থাকে 0। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এই যে ভাগশেষটা 0 অথবা 1 থাকতেছে, তাই না? কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ দাও তোমরা, তাহলে তার ভাগশেষ হয় 0 না হলে 1 এর মধ্যেই কিন্তু থাকবে। আবার কোনো সংখ্যাকে যদি তোমরা 8 দ্বারা ভাগ দাও, তাহলে তার ভাগশেষটা তুমি পাবা 0 থেকে 7 পর্যন্ত। আর 16 দ্বারা ভাগ দিলে সেটা পাবা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ f পর্যন্ত। 15 বা f পর্যন্ত তুমি পাবা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। এইটা একটু মনে রাখতে হবে। এই জন্য পূর্ণ সংখ্যাকে তোমার হচ্ছে ভাগ দিতে হয় কি দ্বারা? তার বেস দ্বারা। তাহলে তুমি 0 এবং 1 যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে 0 এবং 1 পাবা। 8 দ্বারা ভাগ দিলে তুমি পাবা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে আমাদের প্রথম নিয়ম। তো জাস্ট মনে রাখতে হবে কি দ্বারা ভাগ দিতে হবে। একটা ডেসিমেল সংখ্যা আছে, ডেসিমেল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা যে অংশটুকু, দেখো তোমরা খেয়াল করে এখানে পূর্ণ সংখ্যা কোনটা? এই অংশটা কিন্তু তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, আবার এই অংশটা কিন্তু হচ্ছে ভগ্নাংশ। এখানে দুইটা অংশ আছে, খেয়াল করে দেখো। এই যে 39 অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে তোমাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই অংশটাকে করতে হবে বাইনারিতে রূপান্তর করতে বলছে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা পূর্ণ সংখ্যার জন্য। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 39 যে সংখ্যাটা আছে এটাকে তোমাকে যেহেতু বাইনারিতে করতে বলছে 2 দ্বারা ভাগ দিবা। 2 1 কে 2, এখানে থাকে 1, তাহলে 1 আর 9 19, 9 দুগুণা 18, বাকি থাকে 1। এই ভাগশেষটাই কিন্তু তোমার সেই বাইনারি সংখ্যা হবে। 9 দুগুণা 18, বাকি থাকবে 1। 4 দুগুণা 8, বাকি থাকে 1। 2 দুগুণা 4, বাকি থাকে 0। 2 1 কে 2, বাকি থাকে 0। শেষে গিয়ে এই 1 কে তো 2 দ্বারা ভাগ যাচ্ছে না, যখন ভাগ যাবে না তখন এখানে 0 দিয়ে যাকে ভাগ যাচ্ছে না এই সংখ্যাটাকে ভাগশেষের জায়গায় তোমাকে লিখতে হবে। লেখার পর এটা লেখার পর তুমি নিচ থেকে উপরে লিখবা, যেখানে এই নিচের বিটটা দেখো, মানে বাইনারির প্রত্যেকটা অঙ্ককে এক একটি বিট বলে। সো এগুলো প্রত্যেকটা একটা বিট। এই যে দেখো নিচে যে সর্বনিচে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে এমএসবি, আর উপরে যেটা আছে এটাকে বলবো হচ্ছে আমরা এলএসবি। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো, এই জিনিসটা তোমরা হয়তো অনেকে বুঝো না, একটু ক্লিয়ার করে দেই। ধরো এখানে 2টা 1 আছে, তাহলে তোমরা বলো তো এই 1টার ভ্যালু বেশি নাকি এই 1টার ভ্যালু বেশি? এটা কিভাবে বুঝবা? কারণ এটা স্থানিক সংখ্যা পদ্ধতি না, এটা একক স্থান, এটা হবে হচ্ছে দশক স্থান। তাহলে অবশ্যই দশক স্থানের ভ্যালুটা বেশি।
দশক স্থানের ভ্যালুটা বেশি, কারণ হচ্ছে একক স্থান মানে শুধু এক, দশক স্থান মানে হচ্ছে 1 গুণন 10 মানে 10। সো তোমরা এখানে বলতেই পারতেছো যে হচ্ছে যেটা সর্ববামে থাকে সেটার ভ্যালু সব থেকে বেশি হয়, তার মানে এই নিচেরটার ভ্যালু সব থেকে বেশি, নিচেরটার ভ্যালু সব থেকে বেশি জন্য এটার নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। সো এইটার ভ্যালু যেহেতু সব থেকে বেশি, তাহলে এইটাকে তুমি বামে রাখবা, সর্ববামে রাখবা, এই ওয়ানটাকে বামে রেখে এই দুইটা জিরো, তারপর এই যে তিনটা ওয়ান, তারপর এই তিনটা ওয়ান তুমি দিলা। এইটা তো তুমি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য দিলা। তারপর তোমাকে কি করতে হবে, ভগ্নাংশের জন্য আবার নিচে লিখতে হবে। নিচে জায়গা নেই, আমি এইদিকে লিখতেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো এখন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের জন্য। আচ্ছা, তো ভগ্নাংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের জন্য কি লিখবা বলো তো? এই যে 0.25 আছে এই অংশটা তুমি নিবা 0.25। তো এই 0.25 কে গুণ করবা এবার হচ্ছে 2 দ্বারা। কেন 2 দ্বারা গুণ করবা? কারণ এটা ভগ্নাংশ, এই অংশটা ভগ্নাংশ, ভগ্নাংশ হলে গুণ করতে হয়। তাহলে 5 2 10, 5 দুগুণা 10, 2 দুগুণা 4 একে 5, 1 2। দেখো দুইটা অঙ্কের আগে রেডিক্স পয়েন্ট ছিল, তো দুইটা অঙ্কের আগে আমরা রেডিক্স পয়েন্টে বসাই দিলাম, তাহলে এদিকে আর হাতে থাকতেছে না, এদিকে 0 থাকবে। তাহলে আবার 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2 0 0, 5 দুগুণা 10, 10 এর শূন্য হাতে থাকে 1। তা হাতের একটা তো আর এখানে জায়গা পাবে না, কারণ এখানে দুইটা অঙ্ক জায়গা পাচ্ছে, হাতের একটা এখানে চলে আসবে। আবার ঠিক সেম প্রসেসে আবার 2 দ্বারা গুণ করো, 2 0 0 0। এই 2 দ্বারা এই 1 কে গুণ করা যাবে না, সবসময় মনে রাখতে হবে ভগ্নাংশের অংশটুকুকে তার বেস দ্বারা গুণ করতে হবে। এই 2 দ্বারা কখনোই এই 1 কে গুণ করা যাবে না। সো আমরা এখন এখানে যেহেতু হাতে থাকে না, তাহলে এখানে 0 বসাই দেব। এখানে কতক্ষণ তোমরা গুণ করবা? 3 বার, সর্বোচ্চ 3 বার গুণ করবা তোমরা, 3 বার গুণ করলেই এনাফ, 3 বার গুণ করলেই হবে। কারণ ভগ্নাংশের পরে স্ট্যান্ডার্ড ভ্যালু মানে মান হচ্ছে তোমার 3 ঘর। হ্যাঁ, ভগ্নাংশের পরে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে 3 ঘর নেওয়া হয়। আচ্ছা, এখন ভগ্নাংশের বেলায় কিন্তু হচ্ছে একটু অন্যরকম হবে। ভগ্নাংশের বেলায় কি হবে জানো? উপর থেকে নিচে তোমাকে কাউন্ট করতে হবে। তার মানে এই উপরেরটা, এইটা হবে হচ্ছে এমএসবি, আর এইটা হবে হচ্ছে এলএসবি। এমএসবি এর পূর্ণরূপ কি, এলএসবি এর পূর্ণরূপ কি বলতো? এমএসবি মানে হচ্ছে, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট বিট। এই বিট হচ্ছে বিট। এখন বিট কাকে বলে? বিট কাকে বলে? বাইনারি সংখ্যার প্রত্যেকটি অঙ্ক বা ডিজিটকে এক একটি বিট বলা হয়, মানে এই 0 1 সবগুলো এক একটা বিট। আবার দেখো এলএসবি, এলএসবি এর পূর্ণরূপ কি তাহলে? এল তো হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই হচ্ছে এমএসবি এবং এলএসবি। তাহলে পূর্ণ সংখ্যার বেলায় এমএসবি হবে নিচেরটা, আর ভগ্নাংশের বেলায় হবে উপরেরটা। এখন কেন উপরেরটা, আবার কেন মানে পূর্ণ সংখ্যার বেলায় নিচেরটা? কারণ দেখো, ধরো রেডিক্স পয়েন্টের বেলায় প্রত্যেকটা, দেখো পয়েন্টের বেলায় এই যে রেডিক্স পয়েন্ট বা ভগ্নাংশের বেলায় পয়েন্টের পর যে জিরোগুলো থাকবে, এই জিরোগুলোর প্রত্যেকটারই দাম থাকবে। ধরো একটু ভালো করে বোঝো, 0.05 যে মানটা মানে নির্দেশ করে, দেখো 0.005 কিন্তু সেই মানটা নির্দেশ করে না, এই মানটা এবং এই মানের মধ্যে তফাৎ আছে। আবার পূর্ণ সংখ্যার বেলায় ধরো 0.5 শুধু যে কথা, আবার 0.0.5 একই কথা। তার মানে কোনো একটা বিট যেন বাদ না যায়, সবগুলো বিট যেন কাউন্ট হয়, এই জন্য ভগ্নাংশের বেলায় উপর থেকে নিচে কাউন্ট করা হয়, যাতে করে এই জিরো যে ভ্যালুটা আছে এই জিরো ভ্যালুটা যেন কাউন্ট হয় বা গণনা করতে যেন আসে। এই হচ্ছে মূলত বিষয়। আর এটার স্থানীয় মান অনুযায়ী হিসাব করলেও তোমরা হচ্ছে কি পাবা বলতো? এই যে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে যখন এইভাবে যেভাবে আমরা হিসাব করলাম এইভাবে করবো, তখন হিসাব নিকেশটা ঠিক থাকে। আচ্ছা, তারপর পয়েন্ট দিলা, এইখানে যে তুমি মানটা বের করছো এই মানটা তুমি এখন এখানে লিখবা, বাস কাজ শেষ। এই যে 010, এই 010টা এখানে লিখে ফেললাম, ব্যাস কাজ শেষ। তো এখন
এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এইটা। তাহলে পূর্ণ সংখ্যার অংশটুকুকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, ভগ্নাংশের অংশটুকুকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। এতটুকু তোমাদের একটু মনে রাখতে হবে। পরেরটা দেখি আমরা। একটা ডেসিমেল সংখ্যা আছে, এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। সো এবার তোমরা কি করবা, এইবার এই পূর্ণ সংখ্যার অংশটুকুকে 8 দ্বারা ভাগ করবা আর এটাকে করবা হচ্ছে গুণ। ঠিক একইভাবে করে ফেলি আমরা 39, এটা পূর্ণ সংখ্যার, হ্যাঁ, 8 দ্বারা গুণ করবা, তাহলে 8 একে 8, ঠিক আছে। এইখানে থাকে, এখানে ছিল 9, তাহলে বাকি থাকে 1, তাহলে 8 একে 8, বাকি থাকে 1 আর 3 13, তাহলে আবার একবার যাবে, তাহলে 8 একে 8 হলো, আর এইদিকে ছিল হচ্ছে 13, তাহলে 8 আছে কত হলে 13 হবে বলো তো? 8 আছে কত হলে 13 হবে? 8 আছে 5 হলে 13 হবে, 8 আছে 12 আর একে 13। আচ্ছা, তাহলে 8 দ্বারা এবার 11 কে ভাগ দিতে হবে, একবার যাবে, 8 একে 8, 9 10 11, বাকি থেকেছে 3। এখন এই যে দেখো, 8 দ্বারা 1 কে ভাগ দিতে হবে, যাবে? যাবে না কিন্তু। তাহলে 8 দ্বারা যেহেতু 1 কে ভাগ যাবে না, একবারও যাবে না, এই একটা শেষে গিয়ে এখানে লিখতে হবে, শেষে গিয়ে এখানে লিখতে হবে, এবং হিসাব নিকাশ করতে হবে নিচ থেকে উপরে। কেন? কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে নিচে থাকা যে মানটা আছে, এই নিচে থাকা মানটাকে আমরা বলবো হচ্ছে এমএসবি। এমএসবি বলা যাবে না, এমএসডি বলতে হবে। আর এই সংখ্যাটাকে বলতে হচ্ছে এলএসডি। আচ্ছা, আগের বার ছিল এমএসবি, এবার হচ্ছে এমএসডি। কেন? একটু ভালোভাবে মনোযোগ দাও। যে কোনো অঙ্ককে বা ডিজিটকে আমরা, সেটা হচ্ছে যদি অক্টালে থাকে বা হেক্সাডেসিমেলে থাকে বা ডেসিমেলে থাকে, ওইটাকে আমরা লিখবো হচ্ছে এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এই ডিজিটগুলোর ভিতরের শুধুমাত্র 0 এবং 1 নিয়ে যে বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হয়ে গেছে, এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে আমরা বলি হচ্ছে এক একটা বিট। সো বাইনারির একটা স্পেশাল নাম আছে ডিজিটগুলোর, তার নাম হচ্ছে বিট। আর অন্যান্য সংখ্যার বেলা আমরা শুধুমাত্র সেটাকে বলবো ডিজিট। এই হচ্ছে বিষয়। তাহলে হেক্সা, অক্টাল, এইগুলার বেলায় আমরা লিখবো হচ্ছে এমএসডি, আর বাইনারির বেলায় শুধু লিখবো হচ্ছে এমএসবি। এগুলা না লিখলেও হবে, তোমাদের জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। এখানে তুমি এমএসডিটা লিখে ফেললা, হ্যাঁ। আচ্ছা, এমএসডি এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। জাস্ট এই ডি মানে কিন্তু হচ্ছে ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা, এখন এই যে দেখো, ভগ্নাংশের জন্য পরের অংশটুকু দেখো। ভগ্নাংশের জন্য বা ক্ষেত্রে, ভগ্নাংশের জন্য কি করতে হবে দেখো তো এখানে। আচ্ছা, ভগ্নাংশ তোমার আছে হচ্ছে 0.20, এখন এইটাকে গুণ করতে হবে 8 দ্বারা। ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে গুণ করতে হয়, তুমি জানো। তাহলে 8 দ্বারা গুণ করে ফেলো, তাহলে 8 শূন্য 0, 8 দুগুণা 16, 6, হাতে থাকে 1, সে হাতের একটা এখানে চলে যাবে, ঠিক আছে। কারণ এখানে 2 ঘর আগে দেখো, দুইটা সংখ্যার আগে পয়েন্ট ছিল, দুইটা সংখ্যার আগে তুমি পয়েন্ট বসে দিলা। আবার 8 দ্বারা গুণ করবা, 8 শূন্য 0, 6 আসতে 6 8 48, 48 এর 8, হাতে থাকে 4, এই 4টা চলে যাবে এখানে। আবার 8 দ্বারা গুণ করে দাও। এভাবে কতবার করবা? 3 বার করবা, সর্বোচ্চ 3 বারের বেশি প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে 8 শূন্য 0, 8 এটা 64, 4, হাতে থাকে 6, 6টা চলে যাবে এখানে। এখন উপর থেকে নিচে কাউন্ট করতে হবে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তাহলে এই উপরেরটা ভগ্নাংশের বেলায় হচ্ছে হবে এমএসডি, আর এই নিচেরটা হবে হচ্ছে এলএসডি। যেহেতু ভগ্নাংশ, তাহলে উপর থেকে নিচে কাউন্ট করতে হবে। এইটা জাস্ট এই সংখ্যাটাকে জাস্ট এখানে লিখে দিবা। এখানে তুমি পাচ্ছ হচ্ছে 135 পয়েন্ট, এই যে দেখো 146, এইটা জাস্ট অ্যান্সার। এতটুকু লিখলেই হচ্ছে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। ডেসিমেল সংখ্যা একটা আছে, এটাকে হেক্সা এবং হচ্ছে, আচ্ছা, হেক্সায় রূপান্তর করতে হবে। এখানে এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা লিখি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো তো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে 191, এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে হচ্ছে 16 দ্বারা।
তাহলে 16 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে প্রথমে 19কে আমরা 16 দ্বারা ভাগ দিই, তাহলে 16কে 16, তাহলে এই দিকে থাকে হচ্ছে 3 আর এই দিকে থাকতেছে হচ্ছে 1। দেখো 16 আছে, কত হলে 19 হবে? 3 হলে না? তাহলে এইখানে একবার গেল, ভাগশেষ থাকতেছে এখানে 3, আর 1কে তুমি নামায় নিয়ে আসলা, তাহলে হচ্ছে 31। এই 31কে ভাগ দিতে হবে আবার 16 দ্বারা, তাহলে 16কে 16, বাকি থাকতেছে 15। তো 15 তো তোমার হচ্ছে হেক্সাডেসিমেলে এইভাবে লেখা যাবে না। তোমার 15 মানে কিন্তু হচ্ছে হেক্সাডেসিমেল যেহেতু আছে এটা, তার মানে 15 মানে হচ্ছে তোমাকে লিখতে হবে হেক্সাডেসিমেলের এফ। একটু মনে রাখতে হবে, 15 লেখা যাবে না। হ্যাঁ, এখন 16 দ্বারা 11কে কখনই ভাগ যাবে না, কারণ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ যায় না। সো এই 16 দ্বারা যেহেতু 11কে ভাগ যাবে না, 0 বার যাচ্ছে ভাগ, এই 11টা এখানে লিখবা। 11 তো আর হেক্সাডেসিমেলে লেখা যাবে না, এই 11 হেক্সাডেসিমেলে লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি। সো তোমরা কি পাচ্ছ বলো তো? বিএফ পাচ্ছ, তাই না? মজার জিনিস। আচ্ছা, ছেলেরাও বিএফ পাচ্ছ, মেয়েরাও বিএফ পাচ্ছ। আচ্ছা, তাহলে এইখানেও এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এমএসডি, আর এইটাকে বলবো হচ্ছে আমরা এলএসডি। এটা না লিখলেও হবে। হ্যাঁ, জাস্ট তুমি তীর চিহ্নটা দিবা, দিয়ে অ্যান্সার লিখে ফেলবা এইভাবে, বিএফ, তারপরে এডিক্স পয়েন্টটা তুমি দিয়ে দিলা। এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে তুমি কি করবা। ভগ্নাংশের ক্ষেত্রে তুমি কি করবা? ভগ্নাংশের ক্ষেত্রে এইদিকে লিখতেছি, ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা? তুমি এই যে 0.25 যেটা আছে, এই 0.25কে গুণ করে দিবা 16 দ্বারা, 0.25কে গুণ করে দিবা 16 দ্বারা। তো এইটা তুমি ক্যালকুলেটরে গুণ করে দিয়ে বসাই দিবা। তো ক্যালকুলেটরে আমি গুণ করে দিচ্ছি। এখন এটা 25, এই 0.25কে উঠে দিয়ে শুধু 25কে গুণ করবা হচ্ছে 16 দ্বারা, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 400। এই যে দেখো, তুমি এটাকে গুণ করে পাচ্ছ হচ্ছে 400। এখন তুমি তো এখানে ভগ্নাংশের ঘরে 3টা অঙ্ক লিখতে পারবা না, বা 3টে সংখ্যা লিখতে পারবা না, এখানে লিখবা 2টা সংখ্যা। তাহলে 0 0 থাকবে এখানে, আর 4টা চলে যাবে এখানে। তারপর ঠিক একইভাবে এটাকে আবার 16 দ্বারা গুণ করে দাও, তাহলে 0 0কে 16 দ্বারা গুণ করলে তো 0 0ই পাবা তুমি। আর এখানে 3বার গুণ করতে হবে না, এই 0 চলে আসছে, আর 3বার গুণ করতে হবে না। তাহলে তুমি জাস্ট উপর থেকে নিচে 2বারই লিখতে পারো, 40 40। এইখানে এইটা হচ্ছে এমএসডি, নিচেরটা হচ্ছে এলএসডি। এতটুকু বুঝলেই হচ্ছে। তাহলে আমাদের ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা আমরা রূপান্তর দেখে ফেললাম। পরের যে নিয়মটা এখন আমাদের দেখতে হবে, যে কোনো সংখ্যায় থেকে ডেসিমেল সংখ্যায়, বিপরীতটা আছে অন্যান্য সংখ্যায়, তোমাকে করতে হবে ডেসিমেল সংখ্যায়। এইটা তুমি কিভাবে সহজে করতে পারবা দেখো। আমি তোমাদের পেইড বেসের জন্য যে লাইভ ক্লাসগুলো দিব, তোমাদের লাইভ ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। তো এই লাইভ ক্লাসের মধ্যে আমি তোমাদের হচ্ছে বাসার কাজ দিব আর কি, তোমাদের ওইগুলো আমাদের সিক্রেট গ্রুপে কি করতে হবে, করে জমা দিতে হবে। আমি ওইগুলো সবগুলো দেখবো, সবার খাতায় দেখবো। আচ্ছা, তো অঙ্কগুলোকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে করে যোগ করতে হবে। ধরো একটা সংখ্যা ধরো 1 2 3, যে কোনো বেজে আছে 1 2 3, 1 2 3 যে কোনো বেজে আছে, অর্থাৎ ধরলাম বেজের নাম হচ্ছে n বেজে আছে। এখন এই সংখ্যাকে যদি আমাদের করতে বলে ডেসিমেল সংখ্যায় রূপান্তর, তাহলে প্রত্যেকটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করব। তাহলে স্থানীয় মান কিভাবে বের করে জানো? এই যে 3-এর স্থানীয় মান কত জানো? এই 3-এর স্থানীয় মান হচ্ছে n এর পাওয়ার 0, n টু দি পাওয়ার 0। কারণ এর বেস কত? বেস কোনো কিছু দেওয়া নাই, n দেওয়া আছে। তার মানে এই 3 এর বেস মানে স্থানীয় মান হচ্ছে n এর পাওয়ার 0, আর এই 2 এর বেস হচ্ছে n এর পাওয়ার 1, আর এই 1 এর বেস হচ্ছে n এর পাওয়ার স্কয়ার। তার মানে আমরা এইটাকে ধরো অক্টালে যদি রূপান্তর করতে বলে আমাদের, খেয়াল করো, এই 1 2 3 কে যদি আমাদের করতে বলে অক্টালে আছে, করতে বলে ডেসিমেলে রূপান্তর আছে, অক্টালে করতে হবে ডেসিমেলে রূপান্তর। তার মানে এই 3 এর এই 3 এর এই 3 এর স্থানীয় মান হচ্ছে 8 টু দি পাওয়ার 0, আর এইটার হচ্ছে 8 টু দি পাওয়ার 1, আর 8 টু দি পাওয়ার 2। এই হচ্ছে মূলত বিষয়।
তো স্থানীয় মান কিভাবে বের করবো সহজে? স্থানীয় মান বের করার বুদ্ধি আছে, যে বেজে আছে প্রথম প্রথম যে অঙ্কটা থাকবে বা সংখ্যাটা থাকবে, এই প্রথম অঙ্ক বা সংখ্যা ওই বেজের পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু হবে, বেজের পাওয়ার হবে 0 থেকে শুরু। এইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, এইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে স্থানীয় মান। আচ্ছা দেখো, এখন খুব সহজে আমরা দেখব কিভাবে করা যায়। এখন বাইনারিতে আছে, বাইনারিতে আছে, ডেসিমেলে করতে হবে। কিভাবে করবা? বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে খুব সহজে করা যাবে? তাহলে প্রথমে সহজ উপায় হচ্ছে তোমাদেরকে আমি দেখাই, এই প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা আগে গুণ করে নিবা। এতটুকু পূর্ণ সংখ্যা আছে না, পূর্ণ সংখ্যাটাকে গুণ করে নাও। তাহলে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2, আবার এই 1 গুণন 2, আবার এই 0 গুণন 2, হ্যাঁ, যোগ 1 গুণন 2। আচ্ছা তাহলে এখানে ছিল 2টা 4টা 6টা। আচ্ছা 2টা 4টা 6টা ছিল, 6টা অঙ্ক আমরা লিখে ফেলছি, সবগুলোকে 2 দ্বারা গুণ করে ফেলছি। জাস্ট এতটুকু করার পর এটা যেহেতু এইদিকে ভগ্নাংশ, ভগ্নাংশটাকে পরে লিখবা। তাহলে প্রথমটার পাওয়ার তোমরা জানো 2 এর পাওয়ার 0 থেকে শুরু হবে, তারপর 2 এর পাওয়ার হবে 1, তারপর 2 এর পাওয়ার 2, এইভাবে কিন্তু হবে, আস্তে আস্তে বাড়বে। এখন এই প্রথম 2 এর পাওয়ার হবে 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপরে 4, এরপরটা হবে 5। এই যে 2 এর পাওয়ার 5, 4, 3, 2, এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো হচ্ছে স্থানীয় মান। তাহলে স্থানীয় মানকে ওই অঙ্ক দ্বারা গুণ করে দিলাম। নিয়মটা কিন্তু এটাই ছিল। দেখো অঙ্কগুলোকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে করে যোগ করতে হবে। এখানে আমরা ঠিক ওই কাজটাই করলাম। এই যে যখন ভগ্নাংশ চলে আসবে, ভগ্নাংশ যখন চলে আসবে তখনও তুমি গুণ করবা। কিভাবে গুণ করবা? 1 গুণন 2 যোগ, আবার এই 1কে 1 গুণন 2, আবার 0 গুণন 2, এই যে কাজ শেষ। এতটুকু ছিল। এখন তোমরা দেখো যে বাম থেকে ডানের দিকে যত যাচ্ছি তত মানে 2 এর যে মানে বেস যেটা ছিল 2, এর পাওয়ার কিন্তু কমতেছিল। তাহলে 5 থেকে 4, 4, 2, 1 এভাবে 0, তারপরটা হবে -1, এরপরটা হবে -2, এরপরটা হবে -3, এরপর হবে -3। আচ্ছা এখন তোমরা একটু মনোযোগ দাও। 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার কিন্তু 5 আছে এখানে, হ্যাঁ, 2 এর পাওয়ার কি আছে? 5 আছে। 2 এর পাওয়ার 5 মানে কি বলো তো? আচ্ছা 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 গুণ অবস্থায় আছে, এইভাবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 16, 16 দুগুণা 32। তার মানে 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32। তাহলে 32 কে 1 দ্বারা গুণ করলে 32 এ হবে। 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখন 0 এর সঙ্গে গুণ আছে, পুরোটা মিলিয়ে হয়ে যাবে 0 প্লাস 2 এর পাওয়ার আছে 2, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 2 দুগুণা 4। এই যে দেখো 0 এর সাথে গুণ হয়ে গেছে, পুরোটা মিলে হবে 0। আচ্ছা যে কোনো সংখ্যার পাওয়ার যদি হচ্ছে 0 হয়, মানে a টু দি পাওয়ার 0 বা x টু দি পাওয়ার 0 ইকুয়াল, তোমরা জানো যে 1, মানে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে এইটা ইকুয়াল হবে 1, এইটা পুরোটা ইকুয়াল হবে 1, এইটা হবে 1। তাহলে 1 1 কে 1। আচ্ছা এই নিয়মটা কোথা থেকে আসছে জানো? x টু দি পাওয়ার 0 সূচক যে অঙ্ক করছিলা, এটা ইকুয়াল কিন্তু 1 হয়। কিভাবে হয়? ধরো x এর জায়গায় যে কোনো একটা সংখ্যাকে তুমি কল্পনা করো, 2, ধরলাম 2, আর 0 কে তুমি কিভাবে লিখতে পারো? ধরো লিখলা 5 বিয়োগ 5। বুঝতে পারছো কি? 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, আর x এর মান ধরে নিলাম 0। আচ্ছা 2, x এর মান ধরে নিলাম 2। দেন তুমি কি করবা? এই যে তোমরা জানো যে সূচকের নিয়ম অনুযায়ী যদি বিয়োগ থাকে তাহলে হয়ে যায় ভাগ। তার মানে 2 টু দি পাওয়ার 5, এই যে বিয়োগ আছে তাহলে আমরা লিখব ভাগ 2 টু দি পাওয়ার আবার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 কে 2 টু দি পাওয়ার 5 দ্বারা কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধুমাত্র 1। এইভাবে তুমি যে কোনো সংখ্যার পাওয়ার যদি হচ্ছে 0 হয়, বা যে কোনো চলক সংখ্যা যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে তুমি লিখতে পারবা সেটাকে 1। আচ্ছা এই তো গেল আমাদের পূর্ণ সংখ্যার অংশটুকু। পরেরটুকু দেখি আমরা। আচ্ছা ভগ্নাংশ থাকলে তাহলে কি হবে? ভগ্নাংশ থাকলে কি হবে একটু দেখি। তাহলে 2 এর পাওয়ার যদি -1 থাকে, 2 এর পাওয়ার শুধু 1 মানে হচ্ছে 2, শুধু 1 মানে হচ্ছে 2। আর যখনই মাইনাস থাকবে তার মানে হবে 1/2। মাইনাস থাকলে 1 ভাগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, 1/2 মানে আবার হচ্ছে 0.5। তো আমি 0.5 কে 1 দ্বারা গুণ করলে 0.5ই পাবো।
প্লাস পরেরটা দেখি, 2 এর পাওয়ার আছে -2, 2 এর পাওয়ার শুধু 2 থাকলে হতো 4, যেহেতু -2 আছে তার মানে 1/4 হবে, মাইনাস থাকলেই একের সঙ্গে ভাগ হবে, জাস্ট এতটুকু মনে রাখবা। তাহলে 1/4 মানে হচ্ছে 0.25 প্লাস, আচ্ছা 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এখানে যেহেতু -3 আছে তাহলে 1/8 হবে। 1/8 বলতে কি বোঝায়? 1/8 বলতে বোঝায় হচ্ছে 0.125, 0.125, যেহেতু এটা 0 এর সঙ্গে গুণ অবস্থায় আছে তার মানে পুরোটা মিলে 0 হবে, পুরোটা মিলে 0 হবে। আচ্ছা তাহলে এই দিকেরটা আমরা মানে যোগ করে দেই, 1 4 5, 5 আর 6 11, 12 13, 13 3 হাতে থাকে 1 2 আর 3 5, তাহলে 53 পয়েন্ট। এখন এই দুটাকে তোমাদের যোগ করতে হবে, 0.5 কে যোগ করতে হবে বা 0.50 লিখতে পারো, এটাকে যোগ করতে হবে 0.25 দ্বারা, তাহলে 570, এই জিরোটা পূর্ণ সংখ্যা 53 সাথে মানে 53 এর সঙ্গে যোগ হবে, তাহলে 0 এর সঙ্গে 53 যোগ হলে 53 এ হবে, 53 এ 3 এ থাকবে আর এই 75টা এখানে চলে আসবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট পাচ্ছি হচ্ছে 53.75। এইটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। আচ্ছা পরেরটা দেখি আমরা, অক্টালে আছে। এবার জাস্ট কি করবা, এবার প্রত্যেকটা অঙ্ককে 8 দ্বারা গুণ করে নিবা, এই 2 কে 8 দ্বারা গুণ করে নিলা, আবার এই 1 কে 8 দ্বারা গুণ করে নিলা। প্রথমটা দেখো এই যে রেডিক্স পয়েন্ট চলে আসছে আর সামনের দিকে আগানোর দরকার নেই, প্রথম 8 এর পাওয়ার 0, তারপর একটা 2, তারপর মানে 1, তারপর একটা 2। এখন এই পরের গুলা তাহলে কি হবে, পরের গুলা হবে এই 8 এর মানে তোমার এই 2 গুণন 8, আবার এই 2 গুণ 8 প্লাস 7 গুণ 8, কিন্তু এইখানে পাওয়ার গুলো হবে -1 -2, -1 -2, সেম নিয়ম সবগুলাই। তো এখানে 8 এর উপর স্কয়ার আছে, তার মানে 8 8 64, মানে 8 এর উপর স্কয়ার মানে 8 গুণন 8, তাহলে 8 8 64, এই যে 64 এইটার সঙ্গে আবার গুণ আছে হচ্ছে 3, তাহলে 64 কে আবার 3 দ্বারা তুমি গুণ করে নিবা। আচ্ছা তাহলে 3 4 12, এর 2 হাতে থেকে 1, 3 6 18 আর 1 19, তাহলে 192 পাচ্ছ তুমি এখানে। 8 এর পাওয়ার 1 মানে হচ্ছে শুধু 8, তাহলে 8 2 16, আবার 8 এর পাওয়ার 0 মানে 1, 1 একটা 1। আচ্ছা 8 এর পাওয়ার -1 আছে, তাহলে 8 এর পাওয়ার শুধু 1 মানে কত? -1 বলতে কি বোঝায়? 8 এর পাওয়ার -1 বলতে বোঝায় 8 এর পাওয়ার শুধু 1 মানে বোঝায় হচ্ছে শুধু 8, তাহলে -1 মানে হচ্ছে 1/8, যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে মনে রাখবা যে 1 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে একটু খেয়াল করে দেখো, তার মানে এই অংশটা মানে হচ্ছে 1/8, এই অংশটা মানে 1/8, এর সঙ্গে গুণ আছে হচ্ছে 2, তাহলে এই 2 দ্বারা 8 কে কাটাকাটি করলে তুমি পাচ্ছ হচ্ছে 4, তাহলে আলটিমেটলি এই যে 2 গুণন 1/8 মানে বোঝাচ্ছে হচ্ছে 1/4, 1/4 বলতে বোঝায় 0.25, তাহলে তুমি এখানে বসাই দিবা 0.25, অথবা ক্যালকুলেশন করবা 1/8 দিয়ে যে রেজাল্ট আসবে ওইটার সঙ্গে 2টা গুণ করে দিলেই যে রেজাল্টটা পাবা ওইটা তুমি বসাই দিবা এখানে, প্লাস 8 এর পাওয়ার হচ্ছে 8 এর পাওয়ার কত বলো তো, -2, তাহলে 8 এর পাওয়ার এমনিতে 2 বলতে বোঝায় 8 8 64, আর -2 বলতে বোঝায় 1/64, এর সঙ্গে গুণ আছে কত বলো তো 7, জাস্ট এতটুকু দিলেই হচ্ছে, এটা ক্যালকুলেশন করে নিবা তোমরা। তাহলে 1/64 দেওয়ার পর যে মানটা তুমি পাবা ওইটাকে আবার গুণ করবা হচ্ছে তুমি 7 দ্বারা, তাহলে তুমি কি পাচ্ছ 0.109, এই হচ্ছে বিষয়। তো সবগুলো যোগ করে দাও, তাহলে 1 6 7 8 9, 1 আর এদিকে হচ্ছে 9 10 এর 0, হাতে থেকে 1, এদিকে 1 ছিল 2, আচ্ছা এর সঙ্গে যোগ করে নিবা তুমি কত বলো তো 0.25, 0.25 আর 0.109, এখানে চাইলে একটা শূন্য বসায় নিতে পারো, 5 2 আর 1 3 আর 0,
জিরোটা যোগ হবে 209 এর সাথে, আর বাকি যেটা থাকবে সেটা আমরা এখানে বসাই দিব। আচ্ছা, এই যে পয়েন্ট, তাহলে তুমি একবারে এটা লিখতে পারো, একবারে লিখতে পারো, জিরোটা বাদ দিয়ে একবারে লিখতে পারো 359, এটাই অ্যান্সার 359। একইভাবে 2bf পয়েন্ট সি, এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে 2কে 16 দ্বারা গুণ করে দাও, যোগ বি মানে হচ্ছে 11, 16 দ্বারা গুণ করে দাও, এফ মানে হচ্ছে 15 গুণন 16, 16 পর 0 1 2। আচ্ছা, এরপর সি, সি মানে হচ্ছে 12, এ বি সি, সি মানে 12 গুণন 16, 16 পর হবে -1, এবার হবে হচ্ছে -1। কেন -1? কারণ মানে রেডিক্স পয়েন্ট শুরু হয়, মানে রেডিক্স পয়েন্ট থেকে -1 শুরু হবে, -1 -2 এইভাবে তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে 16-র উপর স্কোয়ার যদি দাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 256। 16-র উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে পাচ্ছি 256, 256-এর সঙ্গে 2 গুণ করে দিলে হবে 512, আর 11-র সাথে 16 গুণ করলে সম্ভবত 176 হয়। 11 গুণন 16 176। আচ্ছা, 16-র পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16-র পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16 গুণন 11 মানে হচ্ছে 176। তারপর যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1 তোমরা জানো, তাহলে 16-র পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 15-কে 15 যোগ। আচ্ছা, এখন 16-র পাওয়ার 1 মানে -1 মানে কত? -1 মানে 1/16, এর সঙ্গে গুণ আছে কত? 12। তাহলে 1/16 দেওয়ার পর তুমি যেটা পাবা, 1/16 দেওয়ার পর তুমি যেটা পাবা ওইটার সঙ্গে আবার তুমি কি করবা? গুণ করে দিবা কত? ওইটার সাথে গুণ করে দিবা 12। জাস্ট এতটুকু গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 0.75। এটা গুণ করে দিলে এটা যেটা রেজাল্ট পাবা তার সঙ্গে 12 গুণ করে দিলেই তুমি পাচ্ছ হচ্ছে 0.75। তাহলে এইদিকে আমরা বাকিটা যোগ করে নেই, 512 যোগ 176 যোগ 15, তাহলে পাচ্ছ 703। এতগুলা 703, 703.75, 703.75, এইটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরে যেটা আছে দেখো একটু খেয়াল করে, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য কি করতে হবে তোমাকে? দেখো, বাইনারি সংখ্যার অঙ্কগুলার এই যে 3টা এবং 4টা নিয়ে তোমাকে গ্রুপ করতে হবে। বাইনারি সংখ্যার অঙ্কগুলা 3টা এবং 4টা করে নিয়ে বিটকে নিয়ে তোমাকে গ্রুপ করতে হবে। এখন 3টা কখন করবা, 4টা কখন করবা? অক্টালের ক্ষেত্রে 3টা করবা, 3টা করে বিট নিবা, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা করে বিট নিতে হবে। তো বাইনারি একটা সংখ্যা পদ্ধতিকে অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য 3 বিট অথবা 4 বিট করে তোমাকে নিতে হবে, 3 বিট অথবা 4 বিট করে নিতে হবে। আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, কেন 3 বিট এবং কেন 4 বিট করে নিতে হয়। বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে কেন 3 বিট এবং কেন 4 বিট করে নিয়ে গ্রুপ করতে হয় এটি তোমাদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করো। হ্যাঁ, ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার আরো একটি নিয়ম আছে, এইটা আগে তোমাদেরকে একটু জানতে হবে। তো দেখো, এটা স্থানীয় মান দিয়ে বের করা যায় শর্টকাট, 1 2 4 8 16 32, এইভাবে তোমার স্থানীয় মানগুলো বৃদ্ধি পায় বাইনারির বেলায়। ঠিক আছে, এখন যদি তোমাকে একটা সংখ্যা লিখতে বলে যে হচ্ছে ধরো 23 ডেসিমেল একটা সংখ্যা আছে, এটার বাইনারি মান কত, তাহলে তুমি ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য 2 দ্বারা ভাগ করবা, তাই তো? কিন্তু ওই 2 দ্বারা ভাগ না করেও বের করা যায়। কেমনে বের করবা? এই 23 মেলানোর জন্য 23 তো আর এই যে 32 এর বড় বা সমান নয়, তাই না? তাহলে এটা বাদ। তাহলে 16 16 আর 4 20, 21 22 আর 1 23, কিভাবে মিলাইলাম দেখো তো। 23 মেলানোর জন্য যে স্থানীয় মানগুলোর
নিচে 1 লাগতেছে, মানে যেগুলোকে লাগতেছে তার নিচে 1 দিব। যেমন 16 লাগতেছে, 16 আর 4 20 হচ্ছে, 20 আর 2 22, 22 আর 1 23 লাগতেছে না হচ্ছে 8, তাহলে 8 এর 8 এর স্থানে 0 বসাই দিব আমরা। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটা আমি পাইলাম, এটা কিন্তু একটা এই যে তোমার বাইনারি সংখ্যা, এবং বাইনারি সংখ্যার মান হচ্ছে 23। বুঝতে পারছো? তাহলে ঠিক একই ভাবে যদি আমাদের বলে যে হচ্ছে, আমাদের যদি বলে যে হচ্ছে 16 16 মেলানোর জন্য জাস্ট 16 এর স্থানে 1 বসাই দিয়ে বাকি সব 0, তাহলে এটা 16 হবে। যদি আমাদের বলে 19 মেলানোর জন্য 16 আর 2 18, 18 আর 1 19, 4 আর 8 লাগতেছে না, এই দুইটার স্থানে 0, ব্যাস এই এতটুকু। এইটা যদি তোমরা পারো, এটা যদি তোমরা পারো, তাহলে তোমাদের আমি এখন দেখাবো যে হচ্ছে কেন 3 বিট এবং কেন 3 বিট এবং কেন 4 বিট, 4 বিট করে নিয়ে গ্রুপ করতে হয়। আচ্ছা, দেখো তাহলে তোমরা জানো যে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার বেলায় অক্টাল সংখ্যার অঙ্কগুলো আছে 0 থেকে 7, 0 থেকে 7 মানে 0 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে অক্টাল সংখ্যার অঙ্ক। এই 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এইগুলাকে যদি তুমি হচ্ছে বাইনারিতে প্রকাশ করতে চাও, 0 থেকে 7 কে যদি বাইনারিতে প্রকাশ করতে চাও, তাহলে এই 0 থেকে 7 অঙ্কগুলোকে দেখো সব 0 রাখতে হবে। আবার 1 এর বেলায় 1 এর স্থানে 1, বাকি সব 0, তার মানে এটা হচ্ছে 1, এটার মান হচ্ছে 0। 2 মেলানোর জন্য 2 এর স্থানে 1, বাকিগুলো 0। 3 2 আর 1 মিলে হচ্ছে 3। 4 4 এর স্থানে 1 আর 4 না, সরি, এটা 4 না, এটা 8 এর স্থান, তাহলে 4 এর স্থানে 1, বাকিগুলো 0। তাহলে 5 4 আর 1 মিলে হচ্ছে 5। 6 7 4 আর 2 6 আর 1 7। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, তোমরা তোমরা চাইলে যেহেতু সব 0 আছে, এই স্থানটা বাদ দিতে পারো, এই স্থানের প্রয়োজন নাই। কেন নাই? কারণ পূর্ণ সংখ্যার বেলায় 0-র দাম নেই সামনের। এখন আমি 3টে বিটে তো 7 লিখতে পারতেছি। খেয়াল করে দেখো তোমরা, এই যে 3টা বিট আছে, অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ যে মানটা আছে 7, এই 7 যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে আমি সেটা 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। যেহেতু অক্টালের প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত সবগুলো অঙ্ককে মাত্র 3 বিট আকারে প্রকাশ করা যায়, মানে 3 বিটের মধ্যেই প্রকাশ করা যায়। এই জন্য অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য বা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য এই যে 3 বিট করে নিয়ে গ্রুপ করতে হয়। কয় বিট করে নিয়ে করতে হবে? 3 বিট করে নিয়ে করতে হবে। আবার হেক্সাডেসিমেলের বেলায় হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে এফ। এফ এর কে বাইনারিতে প্রকাশ করতে গেলে এফ মানে 15, 1 2 4 8, তাহলে 8 আর 4 12, 13 14 আর 1 15, তার মানে সবগুলোর নিচে 1 দিতে হবে। হেক্সাডেসিমেলের বেলায় সর্বোচ্চ মান এফ, এফ কে বাইনারিতে প্রকাশ করতে গেলে এফ এর মান তুমি পাচ্ছ হচ্ছে 4টা 1, তার মানে এখানে 4 বিট করে লাগতেছে। এই জন্যই মূলত আমরা কি করি, অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, যে কোনো রূপান্তর বলো না কেন, বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের এবং হচ্ছে হেক্সার সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের। এই কথাটা একটু মনে রাখতে হবে, হেক্সা সাথে বাইনারি 4 বিটের এবং অক্টালের সাথে সম্পর্ক 3 বিটের। তাহলে বাইনারি এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এইটাকে তোমাকে করতে হবে কি বলতো, অক্টালে রূপান্তর। তাহলে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের। গ্রুপ করার সময় তোমাদের যে পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ, এই পূর্ণ সংখ্যার বেলায় ডান থেকে বামের দিকে গ্রুপ করতে হবে। ধরো এটাকে অক্টালে রূপান্তর করতে বলছে বাইনারি থেকে, তাহলে 3 বিট করে নিয়ে গ্রুপ করবা। এখানে 3 বিট, এইখানে আছে 3 বিট, তাহলে 3 বিট 3 বিট করে গ্রুপ করলা। এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে, দেখো তো একটা 1 বাকি আছে, তাহলে একটা বিট আছে। 3টে বিট করার জন্য তোমাকে বামে আরো 2টা শূন্য বসাইতে হবে, বামে আরো 2টা শূন্য বসায় তোমাকে এখানে আরেকটা গ্রুপ করে নিতে হবে। দেন এই গ্রুপগুলোর মান তোমাকে লিখলেই তোমার কাজ শেষ। এখন এখানে আছে 0 1 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাকি আছে আমাদের এখানে,
একটু খেয়াল করো, এইখানে 2 বিট আছে, তাহলে পূর্ণ সংখ্যার বেলায় ডান থেকে বামের দিকে, আবার ভগ্নাংশের বেলায় বাম থেকে ডানের দিকে, এই দিকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার সময় আমরা দেখলাম যে এখানে 2টা বিট আছে, একটা শূন্য বসায় 3 বিট মিল করে নিব আমরা, 3 বিট মিল করে নিব জাস্ট একটা শূন্য বসাই দিয়ে। আচ্ছা, এখন প্রত্যেকটা গ্রুপের মান তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা গ্রুপের মান তোমাকে লিখতে হবে। এখন প্রত্যেকটা গ্রুপের কোন গ্রুপের মান কত, দেখো এই গ্রুপের মধ্যে 1 1 আছে, 0 1 1 আছে, 0 1 1 আছে, প্রথম স্থানের মান 1, তারপরে 2, তারপরে 4। তাহলে তোমরাই বলো যে 2 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 1 এ, 1 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 1 এ 3, তার মানে এই অংশটার মান হচ্ছে 3। একইভাবে 1 0 1, 1 0 1 আছে, 4 আর 1 মিলে হবে 5, 4 আর 1, এই অংশটার মান হচ্ছে 5। আর এইটা শুধু 1 এর স্থানে 1 আছে, বাকি 0, তার মানে এটা হচ্ছে 1। ঠিক একইভাবে 4 এর স্থানে 1 আছে, 1 2 4, 4 এর স্থানে 1 আছে, তাহলে শুধু 4, এখানে একটা রেডিক্স পয়েন্ট বসাই দিলা, 1 5 3.4, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, একদম ইজি। ঠিক একইভাবে তোমরা দেখো বাইনারি একটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করবা। তাহলে বাইনারির সাথে, বাইনারির সঙ্গে হেক্সা সম্পর্ক কয় বিটের, 4 বিটের না, 4 বিটের না, তাহলে 4 বিট করে নিয়ে গ্রুপ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার বেলায় ডান থেকে বামের দিকে 4 বিট, শর্ট আছে দেখো, শর্ট পড়ে গেছে আমাদের, তাহলে এখানে আমরা একটা 2টা বিট আছে, আরো 2টা 0 বসাই নিলাম, দেন তুমি এটাকে গ্রুপ করে নিবা। আবার ভগ্নাংশের বেলায় বাম থেকে ডানের দিকে 3 বিট আছে, একটা শূন্য বসাই নিলেই হচ্ছে আমাদের। এই যে স্থানটার মান, এখানে একটু খেয়াল করে দেখো, এই স্থানটার মান কত, এই স্থানটার মান 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এভাবে রাপ করবা তুমি। আর এটা হচ্ছে 8, তা 8 এর স্থানে 0 আছে, 8 বাদ, 4 আর 1 মিলে হচ্ছে 5, এটা 1, এটা 2, আর এইদিকে সব শূন্য আছে স্থানীয় মান, এগুলো বাদ দাও, 3, রেডিক্স পয়েন্ট আছে, পয়েন্টটা বসাই নাও। এই স্থানের মান 1 2 4 8, আচ্ছা তাহলে 8 আর 4 12, 12 মানে কিন্তু হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে সি, তাহলে 35 সি। হেক্সাডেসিমেল থাকলেই তোমাদের একটু মাথায় খাটাতে হবে যে হচ্ছে 10 হলে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 15 ইএফ, একটু মনে রাখতে হবে তোমাদের। এই হচ্ছে তোমার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। আবার যদি এমন আসে যে একটা সংখ্যা আছে, ধরো একটা সংখ্যা আছে, খেয়াল করো, ধরো আছে তোমার হচ্ছে হেক্সাডেসিমেলে বা অক্টালে, ধরো আছে হেক্সাডেসিমেলে, ধরো সি বি, এটা আছে হেক্সাডেসিমেলে, তোমাকে করতে বলছে বাইনারিতে। এইবার তুমি কি করবা, এইবার এইগুলাকে হচ্ছে যে গ্রুপ করে নিলে না, গ্রুপগুলোকে ভাঙাইতে হবে। তাহলে হেক্সাডেসিমেলকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য 4 বিট করে নিতে হইতো না, তাহলে তোমাকে এখানে 4 বিট আকারে লিখতে হবে। প্রথম বিটের মান 1 2 4 8। এখন বি মানে হচ্ছে কত বলো তো, বি মানে হচ্ছে 11, তাহলে 8 আর 2 10 আর 1 11, এই যে 4 বিট তুমি এখানে লিখে ফেললা, এই যে বাইনারি পাইলা একটা মান। সি এর জন্য বাইনারি মান লিখবে, সি মানে 12, 8 আর 4 12, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এখন এই মানটা এখানে লিখে দিলেই বাইনারি হয়ে গেল। তার মানে আমরা এই যে গ্রুপ করে গ্রুপের মানটা যখন আমরা লিখবো হেক্সাডেসিমেল হয়ে যাবে, আবার হেক্সাডেসিমেলকে ভেঙে 4 বিট আকারে লিখলে সেটা বাইনারি হয়ে যাবে, এতটুকু আর কি। পরেরটা দেখো, অক্টাল ও হেক্সাডেসিমেলে পারস্পরিক রূপান্তর। একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্টাল এবং হেক্সাডেসিমেলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না। ধরো একটা সংখ্যা অক্টাল আছে, অক্টাল থেকে তুমি হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করতে পারবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই অক্টাল সংখ্যাকে খেয়াল করো, এই অক্টাল সংখ্যা থেকে হেক্সা সংখ্যা সরাসরি রূপান্তর করা যায় না। তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা কিছুটা ভিআইপি সংখ্যা, যাদের সঙ্গে সরাসরি কানেকশন, মানে আমরা কানেক্টেড হতে পারি না, বা তাদের সঙ্গে সরাসরি একটার সাথে আরেকটা কন্ট্যাক্ট করতে পারে না। তো ধরো এই হেক্সাডেসিমেল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, আর হচ্ছে অক্টাল সংখ্যা হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট। তো দুই প্রেসিডেন্ট একজন আরেকজনের সঙ্গে কি সরাসরি ফোনে কন্ট্যাক্ট করবে? না, করবে না।
তারা তার পি এদের মাধ্যমে কন্ট্যাক্ট করবে বা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কন্ট্যাক্ট করবে আর কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই যে কন্ট্যাক্ট যে করবে, তাহলে সংখ্যা পদ্ধতির মধ্যে এই কন্ট্যাক্ট করার বিষয়টা পালন করে হচ্ছে, দেখো পিএ কিন্তু যার ভ্যালু একটু কম, প্রেসিডেন্টের থেকে অনেক কম, পদমর্যাদা অনেক কম, তাহলে সংখ্যা পদ্ধতির মধ্যে সব থেকে তোমার হচ্ছে বেসের ভ্যালু কম হচ্ছে বাইনারির, তার মানে এখানে পি এর ভূমিকাটা পালন করে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতি পি এর ভূমিকা পালন করে। তাহলে হেক্সা বা অক্টাল থেকে সরাসরি তুমি একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারবে না। প্রথমে অক্টাল থেকে তোমাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার পর দেন তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবা। প্রথমে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে দেন তোমাকে হেক্সা রূপান্তর করতে হবে। আবার হেক্সা থেকে যদি তুমি বাইনারি অক্টালে রূপান্তর করতে চাও, প্রথমে তোমাকে বাইনারি করতে হবে, বাইনারি করার পর বাইনারি থেকে তোমাকে আবার অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমাকে যদি বলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে, তাহলে অক্টাল থেকে বাইনারি করব আমি হচ্ছে 3 বিট করে নিয়ে, দেন বাইনারি থেকে আবার হচ্ছে হেক্সা করব 4 বিট করে নিয়ে, কারণ বাইনারির সঙ্গে হেক্সার সম্পর্ক 4 বিটের। আবার হেক্সা থেকে অক্টাল করার জন্য প্রথমে 4 বিট করে নিয়ে আমি বাইনারি করে নিব, দেন 3 বিট করে নিয়ে আমি আবার হচ্ছে 3 বিট করে নিয়ে আমি কি করব বলতো, অক্টাল করে নিব। এই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। যেমন আমরা একটা দেখি, ধরো একটা সংখ্যা অক্টাল আছে 72, অক্টাল আছে, আমাকে করতে বললো হেক্সাডেসিমেল। তাহলে এই অক্টাল সংখ্যাকে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, সরাসরি করতে পারবা না। তাহলে কি করবা, প্রথমে এই অক্টাল সংখ্যাকে তোমাকে বাইনারি করতে হবে, দেন বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আচ্ছা, অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিটের আমরা জানি। প্রথম বিটের মান 1, পরেরটা 2, তারপরেরটা হচ্ছে 4। বাইনারির মান এইভাবে লিখতে হবে 1 2 4। তাহলে 2 মেলানোর জন্য শুধু 2 এর স্থানে 1, বাকি দুইটা 0, তাহলে 0 1 0। তাহলে 2 এর বাইনারি পাইলাম আমরা অক্টালে 0 1 0। একইভাবে আমরা 7 এর বাইনারিটা আমরা বের করে ফেলি। 7 এর বাইনারি 3টা 1, 4 আর 2 6 আর 1 7, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1 মানে 7। তাহলে 4 আর 2 6 আর 1 7। এই যে তুমি বাইনারি যেটা বের করে ফেললা, এই বাইনারি থেকে এখন তোমাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তাহলে এই বাইনারি মানটা আবার নিচে লিখবা, সুন্দর করে সাজায় লিখবা নিচে। লেখার পর এখন এই বাইনারি মান থেকে তোমাকে করতে হবে হেক্সাডেসিমাল। তাহলে বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক তোমরা জানো 4 বিটের, এখানে 4 বিট মিল করে নিবা। এখানে 2টা বিট আছে, আর 2টা শূন্য বসায় মিল করতে হবে, শূন্য বসিয়ে মিল করে নিতে হবে। তাহলে এই এই সংখ্যাটার মান হেক্সাডেসিমালে কত, এটা হচ্ছে 1 2 4 8। তাহলে 8 আর 2 10, 10 মানে হচ্ছে এ। আবার ঠিক একইভাবে 1 2 1 2 1 2 মানে হচ্ছে 3। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 3a, 3a হেক্সাডেসিমাল, 3a হেক্সাডেসিমাল। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, বাইনারি থেকে মানে অক্টাল থেকে প্রথমে বাইনারি করে বাইনারি থেকে আবার তোমাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। একইভাবে আমরা দেখি আরেকটা, এবার আছে হেক্সাডেসিমাল, আমাকে করতে হবে অক্টাল। হেক্সাডেসিমাল আমাকে করতে হবে অক্টাল। আচ্ছা, ডিবি, হ্যাঁ, আচ্ছা এখানে আমি দিলাম হচ্ছে 8 ডিবি। এখন এইটা আছে হেক্সাডেসিমালে, আমাকে করতে হবে অক্টালে। কিভাবে করবো বলো, কিভাবে করবা? আচ্ছা, একটা রেডিক্স পয়েন্ট দিয়ে করি আমরা, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট দিয়ে করি দেখি। এইটার আগে রেডিক্স পয়েন্ট দিই, এটার আগে আমরা রেডিক্স পয়েন্ট বসাই দিই। এটা আছে হেক্সাডেসিমালে, আমরা করবো হচ্ছে অক্টালে। তাহলে এইটা একটা, এইটা একটা, আর এই যে এখানে একটা। হেক্সা থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যাবে না, প্রথমে বাইনারি করে নিতে হবে। তাহলে বাইনারি কিভাবে করবা, 1 2 4 8, কারণ হেক্সার সাথে বাইনারি সম্পর্ক 4 বিটের। তো 4 বিটের মান আমরা লিখে ফেললাম। 8 এর জন্য তুমি 8 এর স্থানে 1, বাকি সব 0। তাহলে 1 বাকি সব 0। এই রেডিক্স পয়েন্ট ছিল, আমরা রেডিক্স পয়েন্টটা বসাই নিলাম, ঠিক আছে। তারপর বি, বি মানে হচ্ছে 11, 8 আর 2 10 আর 1 11। তাহলে 8 আর 2 10 আর 1 11। আচ্ছা, এবার ডি, ডি মানে হচ্ছে 13, 8 আর 4 12 আর 1 13।
8 আর 4 12 আর 1 13। এই যে মানটা তুমি বের করলা, এই যে মানটা বের করলা, বুঝছো? এই যে এখানে যে মানটা তুমি বের করলা, কি ব্যাপার? এই মানটা যে তুমি এখানে বের করে নিলা, এই মানটাকে আবার নিচে সুন্দর করে এভাবে লিখবা। লেখার পর কি করবা বলো তো? এখন তুমি এই বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলবা। প্রথমে হেক্সা থেকে বাইনারি করলা, বাইনারি থেকে এখন তোমাকে অক্টাল করতে হবে। তাহলে এই পূর্ণ সংখ্যার বেলায় 3 বিট করে নিয়ে গ্রুপ করতে হবে, 1 2 3 1 2 3। এখানে একটা বিট শর্ট আছে, তো এই বিটটা তুমি মিল করে নিবা হচ্ছে একটা 0 দ্বারা পূরণ করে। ঠিক একইভাবে এই যে 3 বিট আর এখানে 0 আছে, চাইলে মিল করে নিতে পারো, আবার 0 থাকলে তো 0ই হবে। তো তুমি এখানেও 3 বিট মিল করে নিলা। এইটা হচ্ছে 3, কারণ 1 আর 2 স্থানীয় মান অনুযায়ী হিসাব করলা। এটাও 3, এইটাও 3, তিনটায় 3 আসতেছে, কি ব্যাপার? ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে 3 3 3 3 3 3 পাচ্ছ তুমি এখানে। হুম। আর এইখানে পাচ্ছ হচ্ছে 4, আর এইটা হচ্ছে 0। রেডিক্স পয়েন্ট ছিল, এখানে বসাই দিলা। তাহলে 3 3 3.40, এইটা হবে অ্যান্সার। তো এইভাবে তুমি অক্টাল হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবা। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ করা যায়, মানে অক্টালের যোগ, হেক্সাডেসিমালের যোগ, বাইনারির যোগ কিভাবে তোমরা সহজে করতে পারবা, এটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো ভিডিওগুলো তোমরা হচ্ছে আমার যে লেকচারগুলো থাকবে এগুলোর পাশাপাশি আমি তোমাদের লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ। তো লাইভ ক্লাসগুলোর মধ্যে তোমাদের ডাউট যেগুলো থাকবে এগুলো সলভ করাই দিব, পাশাপাশি বোর্ড কোশ্চেন, সিকিউ, এমসিকিউ সবকিছু ধরে ধরে সলভ করাই দিব।